বিয়ের ঠিক ৩ মাস পর অনেক লক্ষ্য করল রিয়ার মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়েছে। রিয়া আগে এমনটা ছিল না, কিন্তু এখন যেন কেমন অচেনা অচেনা লাগে। অনেক বসেছিল বিছানার উপর। রিয়া স্নান সেরে শাড়িটা পরে নিজের চুল ছাড়তে ছাড়তে রুমে প্রবেশ করল। এর আগে অনেক যতবার রিয়াকে ভিজা চুলে দেখেছে ততবারই তাকে কাছে পেতে চেয়েছে। তাই এবারেও অনেক রিয়ার কাছে এসে রিয়ার চুলে হাত রাখল। গরম তেলের মতন ছিটকে সরে গেল রিয়া। তারপর বলল, সকাল সকালে ন্যাকামিগুলো না করলেই নয়। দেখছো আমি চুল ঝাড়ছি, আর এই সময় এসে তোমার নোংরা হাত আমার চুলে দিতেই হলো। এই জিনিসগুলো আমার আর সহ্য হয় না। অনেক তোমাকে বারবার বোঝানোর পরেও তুমি একই ভুল করো। জানো না, মেয়েদের চুলে যখন তখন হাত দিতে নেই, এমনিতে চুলগুলো পড়ে যাচ্ছে। তার উপর তুমি সিগারেট খাওয়া হাতে আমার চুল ধরলে। অনেক যেন চমকে উঠল রিয়ার ধমকে, কারণ বিনা কারণে রিয়া তাকে এই ধমকটা দিয়েছে। সকাল থেকে ওদের মধ্যে কিছুই হয়নি। রাত্রিবেলা দুজন দুপাশ পেরে শুয়েছিল। সকালে উঠেই এই কাণ্ড। নিজেকে সামলে নিয়ে অনেক বলল, তাতে কি এমন ক্ষতি হয়েছে শুনি? আমি তো তোমার স্বামীই হই, আর এইটুকু অধিকার তো আমার থাকতেই পারে, তাই না? আসলে সেই পুরনো অভ্যাসটা ছাড়তে পারেনি। তুমি তো জানোই তোমার ভিজা চুল আমার ভীষণ পছন্দের। তাহলে ভিজা চুল আমার সামনে এলে কেন? রিমা গামছাটা টেবিলের উপর নামিয়ে রেখে আয়না দেখতে দেখতে অনেকের উদ্দেশ্যে বলল, এমন ভাব দেখিয়ে কথা বলছো যেন মনে হচ্ছে তোমার ঘরে 10-10খানা আয়না আছে, যে কোনো এক ঘরে ঢুকে আমি চুল পরিষ্কার করতে পারি। সব তো একটাই আয়না আছে সারা বাড়ি জুড়ে। তাই এখানে আসবো না তো কোথায় যাব? আমার জন্য এক্সট্রা রুমের ব্যবস্থা করতে পেরেছো কি তুমি? সে মুরত নেই, মুখে যত বড় বড় কথা। বিয়ের পর কতবার বলেছি বাড়িটা একটু বাড়িয়ে নেই। আজ বা কাল আমাদের ছেলে মেয়ে হবে, তাদের জন্য একটা বড় বাড়ি দরকার। কিন্তু তুমি বাড়ি বানানোর বদলে গয়না কিনতে চেয়েছ। তোমার গয়নাগুলো যত টাকা দিয়ে কিনেছি সেই টাকা দিয়ে একটা বড় সড়ো বাড়ি আর গোটা 10 আয়না কেনা যেত। নিজে ভুল করে এখন সে কথা আমাকে শোনাচ্ছ? মেয়েদের বোঝা বড় তাই। কি বলতে চাচ্ছ তুমি? যাদের বড় বড় বাড়ি আছে তারা বুঝি গয়না কেনে না? মেয়েদের গয়না কেনার শখটা তো আজকের নয়, সেটা জন্ম থেকে তারা নিয়ে এসেছে। এত যখন বাড়ি বানানোর শখ ছিল তাহলে বিয়ে করতে গেলে কেন? আমি তো আগেই বলেছিলাম সংসার সহজ জিনিস নয়। তখন তো বেশ বড় বড় কথা বলতে, ভালোবাসে নাকি সবই সম্ভব। তাহলে এখন আমাকে এই অবস্থার মধ্যে রেখেছো কেন? অনেক কথার প্রসঙ্গ পাল্টে দিতে থাকলো, কারণ রোজ রোজ এই টপিক নিয়ে ঝগড়া করতে অনেকের একদম ভালো লাগে না। রিয়ার মধ্যে যে বদল এসেছে সেটা অনেক বেশ বুঝতে পারে। তাই কথা ঘুরিয়ে অনেক জিজ্ঞেস করলো, আজ বাজার থেকে কি কি আনতে হবে বলে না তো? রান্না কি করবে, নাকি সারাদিন ঝগড়া করেই কাটিয়ে দেবে? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। তোমার পছন্দের পার্শে মাছ নিয়ে আসি। মার্কেটে বেশ সস্তা, সামনে মোড়েই পাওয়া যাচ্ছে। তুমি কি বলতে চাও ঝগড়া কি শুধু আমি করি? কথা তুমি তোলো না? তুমি যদি সকাল সকাল নোংরা হাতে আমার চুলে হাত না দিতে তাহলে এতগুলো কথা উঠতো না। যাক, অবশেষে রান্নার কথা বললে। আমি তো ভেবেছিলাম আজ আর খাবোই না কিছু। যাই হোক, পাশে আনার দরকার নেই। আমি একটু বান্ধবীর বাড়ি যাবো আজ, ওর জন্মদিন। আমি বাড়িতে খাবো না। তুমি যেটা পছন্দ করো বরং সেটা নিয়ে আসো, আমি রান্না করে দিচ্ছি। অনেক যেন চমকে উঠল। ইদানিং রিয়া আগে থেকে কিছুই বলে না। ও যে জন্মদিনে ওর বান্ধবীর বাড়িতে যাবে সেটা তো আগে বলেনি। অনেকের ভ্রু কুঁচকে গেল। সে রিয়ার দিকে তাকিয়ে বলল, কোন বান্ধবীর বাড়ি যাবে? কই, আগে তো আমি বলনি। আমাকে বললো তো আমি দিয়ে আসতাম। তোমার যাওয়ার প্রয়োজন নেই, কারণ ও শুধু আমাকে যেতে বলেছে। এটা শুধুমাত্র গার্লস আউটিং, যেখানে বড়দের কোনো জায়গা নেই। বড়রা সারাদিন এমনিতেই বউদের মাথা খায়। অন্তত একটুক্ষণের জন্য যদি শান্তি পাওয়া যায়, সেজন্য একটা চিল্লার পার্টি হবে। আচ্ছা ম্যাডাম, আপনি যা বলেন তাই হোক। বাজারের থলাটা দাও, আমি যাই বাজারে ঘুরে আসি। হ্যাঁ, তুমি বরং তাই যাও, আমি ব্যাগটা গুছিয়ে নেই। তুমি এলে তোমার জন্য রান্না করো, আমি বেরিয়ে যাব। আর শোনো, সহজ কিছু নিয়ে এসো। বেশি দেরি হয়ে গেলে আমার যেতেও দেরি হয়ে যাবে। রান্নাটা যেন ভাতে ভাতে আলু সিদ্ধ করে দিতে পারি। সে তুমি ব্যাগ গুছিয়ে রাখতে পারো, কিন্তু আমার জন্য রান্নার কথা ভাবতে হবে না। আমি ঠিক নিজেরটুকু ফুটিয়ে নিতে পারবো। তুমি তোমার মতো চলে যেও, আমার জন্য চিন্তা নেই। অনেকের কথাটা রিয়ার যেন খুব পছন্দ হলো। চেয়ারের মধ্যে চুপচাপ বসে মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করলো সে। মোবাইল দেখছে আর মিটমিটিয়ে হাসছে, যেন মোবাইলের মধ্যে কোনো ভালো জোকস পড়ছে। এদিকে অনেকের জীবনটা নিজে একটা জোকস হয়ে গেছে। ওর জীবনটা যদি কাউকে শোনানো হয় তাহলে মানুষ এমনিতে হাসবে। বাজারের থলে নিয়ে অনেক বেরিয়ে গেল। ফিরে এলো আধ ঘন্টা পর। ততক্ষণে রিয়া বেশ সুন্দরভাবে সেজে রেডি হয়ে গিয়েছে। পিঙ্ক কালারের একটা শাড়ি ম্যাচিং করে লিপস্টিক, চোখে হালকা কাজল, চুলটা সুন্দর করে বাঁধা, বাম হাতে একটা ঘড়ি আর ডান হাতে একটা বড় লেডিস ব্যাগ। জানি না সেই ব্যাগের মধ্যে কি কি আছে। জন্মদিন পার্টিতে গেলে বুঝি এত বড় ব্যাগ নিতে হয়। মনে মনে এসব চিন্তা করতে করতে বাজারের থলাটা রাখলো অনেক, আর বলল, এত বড় ব্যাগ নিয়ে জন্মদিনের পার্টি মানাতে কে যায়? সারা জীবনের জন্য চলে যাচ্ছ নাকি? কি আছে ব্যাগে? রিয়া আয়নায় বারবার নিজেকে এদিক ওদিক করে দেখছে আর মুচকি মুচকি হাসছে, যেন আজ ওকে সেরা সুন্দরী কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ওকে ট্রফি নিয়ে বাড়ি ফিরতে হবে, তাই এত সুন্দর করে সেজেছে, যেন কোনো সিনেমার প্রোগ্রামে যাচ্ছে সে। অনেকের দিকে মুখ ফিরিয়ে ব্যাগটা নেড়ে চেড়ে বলল, এটা কি এমন বড় ব্যাগ অনেক? এই ব্যাগটা এখন সবাই ক্যারি করে। আর তাছাড়া এটা তো ট্রেন্ডি। কিছুদিন আগে তো এটা কিনেছিলাম,
তাই ভাবছিলাম এটা নিয়ে যায়। আর তাছাড়া আমার শাড়ির সঙ্গে ব্যাগটা বেশি সুটেবল লাগছে, তাই এটা নিয়েছি। অনিক আর কোনো কথা জিজ্ঞেস করল না। রিয়া তার জুতা পরে বাড়ি থেকে বের হতে যাবে, তখন অনিক পিছু থেকে বলল, ফেরার সময় কি তোমাকে আনতে যেতে হবে? বান্ধবীর নামটা তো বললে না। আমি তো কিছুই জানতে পারছি না তুমি কোথায় যাচ্ছ। ফিরতে কি লেট হবে তোমার? না না, আনতে যেতে হবে না, আমার সময় মতো আমি ফিরে আসব। রিয়া চলে যাবার পর অনেক একটু সবজি আর সিদ্ধ ভাত রান্না করার জন্য রান্নাঘরে চলে গেল। তারপর নিজের জন্য ভাত ফুটিয়ে রাখল। দুপুরে খাবার শেষ করে সে একটু বিছানায় গা গড়িয়ে দিয়েছিল। কখন চোখটা লেগে গেছে বুঝতে পারেনি। যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। রিয়ার ফোনে দুবার কল করলেও বিজি পেল। তারপর ভাবল, কি জানি মেয়েটা কখন ফিরবে। ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো অনেক, কিন্তু রাত বাড়তেই থাকলো। অথচ রিয়ার কোনো পাত্তাই নেই, ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। হঠাৎ অনেকের নজর পড়ল আলমারির দিকে। আলমারিটা ভালো করে লাগানো নেই। আলমারি ভালো করে লাগাতে গিয়ে অনেক লক্ষ্য করল লকারটাও খোলা রয়েছে। লকারে তখনও চাবিটা ঝুলছে। অনেক লকারটা লাগাতে গিয়ে একবার লকারটা খুলে দেখল। মাথায় হাত পড়ে গেল ওর। বিয়ের পর অনেক রিয়ার জন্য যত সব গয়না কিনেছিল তার একটা গয়নাও সেখানে নেই। সব গয়না কোথায় গেল ভাবতে ভাবতে অনেক ধপ করে বসে পড়ল। তার মানে মেয়েটা সমস্ত গয়না আর টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। সেজন্যই হয়তো এখনও ফেরেনি। আর বান্ধবীর জন্মদিনটা মিথ্যে ছিল, ফোনও ধরছে না। আসলেই রিয়া অনিককে ধোঁকা দিয়েছে। রিয়ার অপেক্ষায় প্রায় 1 সপ্তাহ কাটিয়ে ফেলল অনিক। এদিকে তার কোনো খবর নেই। অনিক তার স্ত্রী রিয়াকে খুব বেশি বিশ্বাস করে ফেলেছিল। ভরসা করে নিজের যাবতীয় রোজগারের টাকা স্ত্রীর হাতে তুলে দিত। বাবা মায়ের সঙ্গেও থাকতে দেয়নি রিয়া, তাই আলাদা থাকতো ওরা দুজন। অনেকে কয়েকদিন অফিসে না যেতে দেখে তার একমাত্র প্রিয় বন্ধু সুরেশ এলো তার বাড়িতে। তার সাথে এলো রিয়া। কি হয়েছে তোর, অফিসে যাচ্ছিস না কেন? ফোন তুলিস না সারাদিন, বাড়িতে থেকে কি করিস? অনেক নিজের কথা বলার আগেই সুরেশের পাশে রিয়াকে দেখে বলল, ওকে তুই কোথায় পেলি? আর ওরা এমন জীর্ণশীর্ণ অবস্থা কেন? তোকে সবকিছু জানাবো বলেই বৌদিকে তোর কাছে নিয়ে এলাম। সেদিন অফিস থেকে ফেরার সময় স্টেশনে দেখি তোর বউ বসে আছে, কান্নাকাটি করছে, পরনে নোংরা পোশাক, চুলগুলো খুব উস্কো খুস্কো। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তার মুখে শুনলাম তোকে ধোকা দিয়ে যার সাথে সে পালিয়ে গিয়েছিল সে ছেলেটা তার থেকে সমস্ত টাকা পয়সা আর গয়নাগাটি নিয়ে তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে পুলিশের কাছে খবর দিতে চেয়েছিল, কিন্তু তার খারাপ ছবি নেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে চুপ করে দিয়েছে। স্টেশনে বসেছিল সুইসাইড করার জন্য। আমি অনেক বুঝিয়ে তোর কাছে নিয়ে এলাম। সুরেশের মুখ থেকে সমস্ত কিছু শোনার পর অনেক থমকে গেল আর হাউমাউ করে কেঁদে উঠল রিয়া। তারপর নিজেকে সামনে নিয়ে অনেকের কাছে দাঁড়িয়ে হাত জোর করে বলল, জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আমার, কিন্তু আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের কোনো ক্ষমাও হয় না। তবুও শেষবারের মতন অনুরোধ জানাবো, আর যখন তোমার কাছে বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে তখন আর তুমি মুখ ফিরিয়ে নিও না। এই পৃথিবীতে আমি সবথেকে বেশি তোমাকে বিশ্বাস করেছি আর ভরসা করেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাস ভরসা দুটোকে ছিন্ন করে বিদায় নিয়ে চলে গিয়েছিলে। অন্য কাউকে ধোকা দেওয়ার আগে অন্তত একবার ভেবে দেখা উচিত যে তুমি কি ভুল করছো, কারণ আমরা যদি কাউকে ধোকা দিই তার পরিণতি আমাদের কাছেই ঘুরে ফিরে আসে। তবু তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ তখন তোমাকে আমি ফেরাবো না, কারণ বিপদের সময় মুখ ঘুরিয়ে নিতে আমার মা বাবা আমাকে শেখায়নি। তুমি চলে যাওয়ার পর আমি আমার মা বাবাকে ফোন করে এ বাড়িতে আসতে বলেছি, তারা আজকে আসবেন। তাই আজ থেকে তোমাকে তাদের সাথে মানিয়ে চলার চেষ্টা করতে হবে, কারণ জীবনে আমি একবার ভুল করেছিলাম বাবা মায়ের থেকে আলাদা থেকে। আজকে থেকে সে ভুলটা আর করতে চাই না। নাকের নটটা খুলে রাখি। আমি শেরওয়ানি খোলার আগে কি তোমার অনুমতি নিয়েছি? না। তো তুমি কেন নিচ্ছ? কথার পিছে কথা না বাড়িয়ে আমি নথসহ বাকি জুয়েলারিগুলো খুলে রাখলাম। ড্রেসিং টেবিলের আয়নায় আর চোখে তার প্রতিচ্ছবি দেখছি। মানুষটার দুচোখ জুড়ে বিরক্তির ছাপ স্পষ্ট, ঠোঁট জুড়ে ব্যর্থতা, আর কপালের ভাঁজে শতভাগ কর্পোরেট বিষণ্ণতা। অথচ মনোবাসনা ছিল ওই চোখে চোখ রেখে অবিশ্বাসের গল্পগুলো সমাপ্তি টানার, আর কপালে ভরসার হাত রেখে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের গতি বাড়িয়ে দেওয়ার। তবে সময় ফুরোয়নি এখনো। জমাট বাঁধা মেঘের বৃষ্টির পর একটুখানি রোদ তো উকি দেবেই। খেয়েছো? নেহায়ের দায়িত্বের ভারে পড়ে প্রশ্নটা করা হয়েছে বোঝা যাচ্ছে। আমি ঠান্ডা কণ্ঠে প্রতি উত্তর করলাম, হ্যাঁ, কিন্তু তৃপ্তি হয়নি। কাউকে খাবার দিয়ে যেতে বলবো? তুমি খাবে? দেখি। ঘুমোবে? জেগে থেকে কি করব? শাড়ির আঁচলটা গুটিয়ে নিয়ে দুপা ভাঁজ করে বিছানায় তার পাশে গিয়ে বসলাম। আমাকে দেখতে পারো, আজকে সব সাজসজ্জা তোমাকে ঘিরেই করা, তুমি না দেখলে বৃথা যাবে না। ওপাশ থেকে প্রতিউত্তর না পেয়ে বিছানার চাদরে এলোমেলো আঙ্গুল নাড়াতে লাগলাম। উদ্দেশ্য হচ্ছে চুরির ঝনঝন আওয়াজে তার বিরক্তির কারণ হওয়া। খানিক বাদে, কি চাচ্ছ? কপালে আঁচড়ে পড়া চুলগুলো কানের পাশে গুজিয়ে দিয়ে বললাম, তোমাকে, কিন্তু পাচ্ছি কই।
আবারও নীরবতা। সাহস করে এবার আমি তার চোখে চোখ রাখলাম। সুখী এবং সুন্দর থাকতে হলে কি কি লাগে? এক মুহূর্ত সময় না নিয়ে সে এক নিঃশ্বাসে বলে গেল, সাউন্ড স্লিপ, প্রপার ফিজিক্যাল এক্সারসাইজ, ড্রিঙ্কিং ওয়াটার, লেস স্ট্রেস, হেলদি ফুড চার্ট। ইউ উইল সি দ্য ডিফারেন্স বাই ইউর ওন। আমি মুচকি হেসে দৃষ্টি নামিয়ে নিলাম। কিন্তু আমার সুখের আর সৌন্দর্যের উপকরণ একটাই, তুমি। বাকি জীবনের সমস্ত কোলাহলে আমি তোমার নীরব সঙ্গ উপভোগ করতে পারবো। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না আমার জন্য। আজকে সবটুকু বর্ণালী আয়োজন আমাকে ঘিরে, আমাদের ঘিরে। এত এত শুভকামনা, সবুজ মরিচবাতি, লাল শাড়ির উৎফুল্লতা, সব কিছুই আমাদের বরণ করে নেওয়ার জন্য। ভাবতে পারছো কতখানি কামনার মুহূর্ত আমরা উপেক্ষা করে কাটাচ্ছি? এবার বুঝতে পারছি আম্মাকে দিয়ে এত ঘায়াল করলে। কি দিয়ে? মিষ্টি মধুর বুলি দিয়ে। আমি খানিকটা সরে বসলাম। তুমি ঘায়াল হচ্ছ না কেন? যাকে ভালোবাসতে তার প্রতি মোহ এখনো কাটেনি বলে? একজনকে ভালো লাগতো, এটাকে ভালোবাসা বলা যায় না। তবে এই যে এত দ্বিধা কিসের? অপারগতার। মানে? তোমাকে জানার পর থেকে হাজারটা অব্যক্ত অনুভূতি জমেছে চোখের কোণে, শব্দের রূপ দিতে পারিনি। অনেক কথা জমে গেলে যেমন আর কোনো কথা থাকে না, ঠিক তেমনি অনেক মুগ্ধতা জমে গেলে আর কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। আবার রাগ বিরক্তি, এসব কিসের জন্য? নিজের জন্যই। তোমাকে আমার করে নিতে বড্ড বেশি সময় নিয়ে ফেলেছি, তাই। রাত 3:17। নির্বাক দৃষ্টি নিয়ে দুজন দুজনের দিকে চেয়ে আছি। চোখ জুড়ে একটুখানি অবিশ্বাস আর অনেকখানি আকুলতা। আচমকা সশব্দে হেসে উঠলাম দুজনেই। চুলে হাত খোপা করতে করতে বলতে লাগলাম, আমাদের ম্যাচিউরিটি আর কবে আসবে? বিয়ের 8 বছর হলো আজ, তবু আমাদের ছেলে মানুষই গেল না। এখনও প্রত্যেক অ্যানিভার্সারিতে আমাদের 8 বছর আগের এই রাতের কথোপকথনগুলো না ওড়ালে চলে না। পাশ থেকে সে বলল, এ ছেলে মানুষগুলো বেঁচে থাকুক বরং, নয়তো যান্ত্রিক জীবন পাংশে হয়ে যাবে। ভালো কথা, তুমি আজ লাল জামদানিটা পরলে না কেন? তোমার বন্ধুর বিয়ে, বন্ধুর সাথে ম্যাচ করে তুমি শেরওয়ানি পরতেই পারো, কিন্তু নববধূর সাথে আমার প্রতিযোগিতায় নামাটা বেমানান হয়ে যেত। তবুও তো বাসায় ফিরে নাকি বিয়ের নটটা পরে নিয়েছিলাম। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় উল্টো পাশ থেকে একটা প্রশ্নের সঞ্চার হলো। বিয়ের দিন নিয়ে আমাকে ঘিরে তোমার কোনো অভিযোগ আছে? বালিশ ঠিক করতে করতে উত্তর দিলাম, আমি অভিযোগ জমিয়ে রাখি না, হয় ক্ষমা করে দিই, নয়তো সরে আসি। এটা আমার প্রশ্নের উত্তর না। সমাপ্তিটা এত সহজ আর সুন্দর হবে জানলে শুরুর সময়টুকু আরও স্বস্তিতে কাটাতে পারতাম, উপভোগ করতে পারতাম। অহেতুক দুশ্চিন্তায় রেখেছিলে। 8 বছর পর কি ক্ষতিপূরণ চাচ্ছ? ক্ষতিপূরণে সেই সময়গুলো ফিরে আসবে না। সময়কে এমনিতেও আটকে রাখতে পারতে না। আর তোমাকে? সে রহস্যময় দৃষ্টি নিয়ে আমার কাছে এগিয়ে এলো। আটকে রাখুনি, জড়িয়ে ফেলেছ। এবার বলো তো, ভালো আছো? আমি তার বুকে মাথা রাখলাম। ভালো রেখেছ।